2 মাসের প্রেগনেন্ট অবস্থায় বসে আছে বাসর ঘরে অনু। উদয়ের সাথে আজই বিয়ে হয়েছে অনুর। উদয়ের অমিতই বিয়েটা হয়েছে। তীব্র ঘৃণা নিয়ে উদয় বিয়ে করেছে অনুকে। উদয় জানেও না যে ওর যার সাথে বিয়ে হয়েছে সে প্রেগনেন্ট। ঘটনাটা জানলে কি রিয়াক্ট করবে সেটাও জানে না অনু। ভয়ে থরথর করে কাঁপছে অনু। উদয় এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। উদয়ের বাবা জোর জবরদস্তি করে বিয়েটা দিয়েছেন অনুর সাথে। উদয় বিয়ের আগে অনুকে বলেই দিয়েছে সে বিয়ে করতে চায় না, আর বিয়ে করলেও অনু কখনো সুখী হবে না। সে অনুকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তাই অনু যেন উদয়কে বিয়ে না করে। উদয়ের সাথে বিয়ে ঠিক হওয়া নিয়ে উদয় অনেক বাজে ব্যবহারও করেছে, কিন্তু অনু নিরুপায়। তাই উদয়কে ইচ্ছার বিরুদ্ধে হলেও বিয়ে করতে হলো। এমনিতে উদয়কে অনুর কোনোদিন পছন্দ ছিল না। এর আগে অতীতে ঘটে গিয়েছে অনেক ঘটনা যার রেশ ধরে উদয় অনুকে এক বিন্দু পছন্দ করে না, কিন্তু ওর অপছন্দের সে কারণটা খুঁজে পেল না। সিগারেট টানতে টানতে রুমে প্রবেশ করলো উদয়। উদয়ের চোখে মুখে স্পষ্ট রাগের বলিরেখা ফুটে উঠেছে। উদয় রুমে এসে সোফায় বসে একটার পর একটা সিগারেট টেনেই যাচ্ছে। গায়ের শেরওয়ানি খুলে ফ্লোরে ফেলে দিল। রাগে পুষচার ওয়ালে নিজের হাত নিজেই ঘুষি দিচ্ছে। অনু উদয়কে দেখে খাট থেকে নিচে নেমে সালাম করতে গেল। উদয়ের সাথে সাথে অনুকে লাথি মেরে ফেলে দিল, আর চুলের মুঠি ধরে তুলে বলল, আমি তোকে কোনোদিন নিজের বলে মেনে নিব না। ঘেন্না করি তোকে আমি। এই বিয়ে আমি মানি না। আমার জীবন থেকে দূর হয়ে যা তুই। তোর মতো মেয়েরা সবই পারে, ছলনাময়ী নারী। তোর মতো পবিত্রকে নারীকে স্পর্শ করা পাপের। চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়ছে। অনুর যে উদয় অনু বলতে পাগল ছিল সে আজ অনুকে ঘেন্না করে। উদয়ের গাল দিয়ে আজও সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে। উদয় আজও আবার মদ খেয়েছে। উদয়ের নেশাটা যেন অনু বড্ড ভয় পায়। এই নেশার জন্য অনুর জীবন অনেক কিছু ঘটে গিয়েছে। অনুর জীবনটা অভিশপ্ত হয়ে গিয়েছে এই নেশার জন্যই। এ নিয়ে দুবার নেশা করতে দেখলো উদয়কে। উদয়ের রিয়াক্ট দেখে অনু ঠিক করলো সে উদয়কে বলবে আর প্রেগনেন্সির কথা, কারণ এটা উদয়ের জানা উচিত। আজ না হয় কাল ঠিকই জানবে, তখন আরো বেশি ভুল বুঝবে অনুকে। বিগত 2 মাসে হাজারবার চেষ্টা করেও অনু উদয়ের সাথে কথা বলতে পারেনি। অনুর নাম্বার ব্লক করা। অনুকে দেখলে উদয় সেখান থেকে চলে যায়। অনু নিজেও জানে না সে কি করেছে। অনু ভয় ভয় মন নিয়ে বলল, উদয়, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলবি তুই? তোর কোনো কথা শুনতে রাজি নই আমি। এই কথাটা যে শুনতেই হবে উদয়, এটা না বললে ভীষণ অন্যায় হবে। উদয় রাগান্বিত চোখ নিয়ে তাকালো। আমি মা হতে চলেছি উদয়। কি বললি তুই? মা হতে চলেছিস? পুরো কথাটা না শুনে উদয় আমাকে প্রচণ্ড মার শুরু করে পুরো শরীর রক্তাক্ত করে ফেলে। নেশা অবস্থায় উদয়ের হয়তো খেয়ালই নেই ও একটা মানুষকে মারছে। উদয় মারতে মারতে নিজের সমস্ত রাগ ঝাড়তে লাগলো। যে উদয় আমার জন্য মানুষকে মারত সে আজ আমাকেই মারছে। প্লিজ উদয়, আমাকে এভাবে আর মেরো না, তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। আমি ওকে পৃথিবীতে আনতে চাই। কিসের বাচ্চা? কার বাচ্চা? কার পাপের ফল পেটে নিয়ে আমার ঘাড়ে উঠেছিস? চরিত্রহীনা নারী, লজ্জা করে না? যারা সন্তান পেটে নিয়ে বাসর ঘরে নিজের স্বামীকে বলছিস তুই প্রেগনেন্ট? পৃথিবীতে তুই কি একমাত্র মেয়ে যে ভাষ্যকর অন্যের পাপের চিহ্ন নিয়ে নিজের স্বামীকে বলে সে প্রেগনেন্ট? যার বাচ্চা সে কিনা বাচ্চাটা পেটে দিয়ে ছেড়ে দিয়েছে, সেই পাপ তুই আমার ঘাড়ে চাপাতে চাস? ওদের আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর লজ্জা বলে কিছুই নেই। আমার জীবনটা এভাবে নষ্ট করে কি শান্তি পেলি বল? আমি কালই সবাইকে ডেকে বলবো তোর এই চরিত্রহীনার আসল রূপ। তোর বাবার নাম্বার দে, তাকে আগে বলি। উদয়, অনেক বলেছ। আর না, এই বাচ্চার কারণ না, তোমারই আমারই। সিরিয়াসলি? বিয়ে হলো আজ আমাদের, আর তোকে স্পর্শ করার আগেই তুই মা হয়ে গেলি। অভিনয়টা ভালোই ছিল, কিন্তু গল্পের থিমটা ভালো মিলেনি প্রিয়সী। এই বাচ্চাটা যে তিহানের, আমি কি জানি না ভেবেছিস? আমি সব কিছুই নিজ চোখে দেখেছি। উদয়, মনে করে দেখো ভালোভাবে, এই বাচ্চা তোমারই। তিহান ভাইয়ার কেন হবে এই বাচ্চা? আমাকে এত বড় অপবাদ দিও না। একটা মিথ্যে বলবি না তুই। তুই এক্ষুনি বের হয়ে বাড়ি থেকে। উদয় নেশা অবস্থায় আমার কিছুই মনে নেই। নেশা কাটক মনে পড়বে। আমি সামান্য একটু ড্রিঙ্কস করেছি, তার মানে এটা নয় আমার কিছুই মনে পড়বে না। উদয়, আজও তুমি নেশাক্ত, সেদিনও নেশাক্ত ছিলে, তারই ফল এটা। ছোটবেলা থেকে উদয় অনুকে পছন্দ করে, অসংখ্যবার প্রপোজও করেছে, কিন্তু অনু কোনোদিন উদয়কে পছন্দ করতো না। উদয়কে কেন অনু পছন্দ করতো না সেটা উদয় নিজেও জানে না। অনু নিজেই বুঝতেও না কেন তার উদয়কে পছন্দ নয়। ছোটবেলা থেকে ডিস্টার্ব করতে বলে অনুর একটা বিরক্তি ছিল উদয়ের প্রতি। উদয় আর অনু এক পাড়াতেই মানুষ হয়েছে, পাশাপাশি তাদের বাসা। উদয়ের মা বাবা ও অনুকে পছন্দ ছিল অনেক। উদয় আর অনুর বিয়েতে সবাই রাজি থাকলেও শুধু অনু রাজি ছিল না। অনুর মা বাবা হাজারবার বোঝালেও অনু কখনো রাজি হয়নি বিয়েতে।
দুই পরিবারের অত্যন্ত ভালো রিলেশন। এই বিয়েটা নিয়ে ছোটবেলা থেকেই কথা হচ্ছে, কিন্তু অনুর জন্য কিছুই হয়নি। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছিল, কালবৈশাখী ঝড়ের দিন ছিল সেদিন। অনু ভিজতে ভিজতে উদয়ের বাড়ি গিয়েছিল। অনু উদয়ের বাড়ির সামনে আসতে ঝড় বৃষ্টি শুরু হয়। সেদিন বাড়িতে কেউ ছিল না। অনু ভিজে খুব কাঁপছিল, এদিকে কারেন্টও ছিল না। অনু উদয়দের বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় উদয় এসে অনুর পাশে দাঁড়ায়। উদয় বলে, এ কি অনু, তুমি এখানে? উদয়ের কথাগুলো কেমন জানি লাগছিল। অনু বুঝতে পেরেছিল উদয় নেশা করেছে। এমন সময় বাইরে প্রচণ্ড জোরে বজ্রপাত হয়। অনু ভয়ে উদয়কে জড়িয়ে ধরে। অনুর বেজা শরীর দেখে নেশাক্ত উদয় মাদকতায় হারিয়ে যায়। অনুকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরে। অনু জোর করেও নিজেকে সরাতে পারেনি। উদয় সেদিন হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। অনুর উদয়ের সেদিন শারীরিক সম্পর্ক হয়ে যায়। অনু উদয়ের হাত পা ধরে অনুরোধ করেছিল, কিন্তু উদয় কোনো কথাই সেদিন শোনেনি। সেদিন ঝড় বৃষ্টি শেষে অনু কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু কাউকে বলতে পারেনি সে রাতের কথা। এরপর অনুর প্রেগনেন্সি ধরা পড়ে। অনুর রিপোর্টটা পাওয়ার পরে উদয়ের বাবাকে বলে, কাকু, আমি উদয়কে বিয়ে করতে রাজি আছি, আপনি আজই বিয়ের ব্যবস্থা করুন। উদয়ের বাবা সেদিন অবাক হয়ে যান, সত্যি কি অনু বিয়েতে রাজি? এতদিন অনুরোধ করার পরেও তো অনু রাজি ছিল না। উদয়ের বাবা অবাক হয়ে বলে, মা, অনু, তুমি আজ হঠাৎ রাজি? আমি কিছুই বুঝলাম না। অনু প্রেগনেন্সি রিপোর্টটা উদয়ের বাবার হাতে ধরিয়ে দিয়ে বলে, কাকু, আমি মা হতে চলেছি। উদয়ের সন্তানের পৃথিবীতে যে কোনো মেয়ে হলে হয়তো এই বাচ্চা নষ্ট করে ফেলতো, কিন্তু আমি পারবো না। আমার পেট থেকে উদয়ের চিহ্ন আমি মুছে ফেলতে পারবো না। আমি আমার বেবির উপস্থিতি অনুভব করতে পারি। আমি ওদের পরিচয়ে আমিও জন্ম দিতে চাই। অনু যে মিথ্যে বলার মেয়ে নয় সেটা উদয়ের বাবা জানে। অনু সেদিন রাতের ঘটনা খুলে বলে উদয়ের বাবাকে। উদয় সেদিন বিয়েতে রাজি ছিল না। অনুর প্রতি এতটা পাগল থাকার পরে উদয় হঠাৎ কি হয়েছিল কেউ জানে না। অনুর প্রতি তীব্র ঘৃণা, এই ঘৃণার কারণে কারো জানা নেই। উদয়ের বাবা বিয়ের প্রস্তাব দিলে উদয় এক বাক্যে না করে দেয়, কিন্তু উদয়ের বাবা জোরাজোরিতে সেদিন উদয় বিয়ে করতে বাধ্য হয়। কারোর কাছে এই বিষয়টা ক্লিয়ার না, উদয় কেন বিয়ে করবে না। অবশেষে বিয়েটা হলেও উদয় অনুকে সহ্য করতে পারছে না। এমনকি বাচ্চাটাও সে নিজে বলে স্বীকার করতে চাইছে না। ফ্লোরে পড়ে গোংড়াচ্ছে অনু, পুরো শরীর কেটে গিয়েছে, ছটফট করছে ব্যথায়। উদয় একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ উদয়ের খেয়াল হলো অনু সেন্সলেস হয়ে গিয়েছে। উদয় অন্যদিকে ঘুরে অনুর হাতে একটা মলম দিয়ে বলে, এটা সিনেমা পাওনি যে মেরে আবার আদর করে মলম ওষুধ লাগিয়ে দিব, মনে চাইলে এটা লাগিয়ে নিও। আর যারা তোমাকে এ বাড়িতে এনেছে তাদের বলো তোমার দায়িত্ব নিতে। উদয় চৌধুরী তোমার দায়িত্ব কখনোই নেবে না। গুড নাইট। ফুলসজ্জা মানে প্রতিটা মেয়ের কাছে বিশেষ আর স্পেশাল রাত, কিন্তু অনুর কাছে ছিল কাল রাত্রি। উদয় ফুল দিয়ে সাজানো বিছানাটা তছনছ করে ফেলে। সমস্ত ফুলগুলো ছেঁড়ে একাকার করে পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রাখে। রুমের জিনিসপত্র ভাঙাচোরা করে। অনুকে প্রচণ্ড মারধর করে। রক্তাক্ত শরীর নিয়ে ফ্লোরে পড়ে রইল অনু। উদয় চোখ রাঙানি দিয়ে বলল, ওষুধ লাগিয়ে নে। ওষুধ না লাগিয়ে কি প্রুভ করতে চাস বাসরঘর তোর স্বামী তোকে টর্চার করেছে? আমি নারী নির্যাতনকারী? কি এসব প্রুভ করতে চাস তো? দুনিয়ার সবার কাছে আমাকে খারাপ প্রমাণিত করতে চাস, এটাই তোর উদ্দেশ্য? আমার নামে মামলা করে কি কাবিনের টাকা উদ্ধার করবি? এই টাকার জন্যই তুই বিয়েটা করেছিস। তেহানার বাচ্চা আমার বাচ্চা বলে দাবি আমার সাদাসিধে বাবাটার মাথা খেয়েছিস। মেয়ে মানুষের গায়ে হাত তোলা পুরুষদের আমি ঘেন্না করি, কিন্তু আজ আমাকে তুই বাধ্য করলি এমন জঘন্য কাজ করতে। আমি কি কারণে এমন করেছি সেটা তো কেউ জানতেও পারবে না। অনুরোদয়কে এই মুহূর্তে কিছুই বলার সাহস নেই। পেটে হাত দিয়ে চেপে ধরে কাঁদছে শুধু। উদয় বলে, এভাবে কেঁদে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে না অনু। ভাবিস নি এভাবে কাঁদলে আমি নিজেই ওষুধটা লাগিয়ে দেব। তোর এই কষ্ট পেতে দেখি আমার অনেক আনন্দ লাগছে। মনে করে দেখ এভাবে আমি কত কেঁদেছি, তুই আমার ইমোশনের কোনো গুরুত্বই দিসনি সেদিন। সেদিন আমারও এমনই কষ্ট হতো। রাগ করতে করতে নেশাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ল উদয়। বেডের এক সাইডে হাত পা চারিদিকে ছড়িয়ে শুয়ে আছে উদয়, কোনো হুঁশ নেই। অনু ব্যথায় কোঁকড়াতে কোঁকড়াতে অনেক কষ্ট উদয়কে ঠিক করে শুয়ে দিল। মাথার নিচে বালিশ দিয়ে দিল, উদয়ের গায়ে একটা চাদর দিয়ে দিল। উদয় শুয়ে আছে একটা বাচ্চার মতো, মুখটা দেখতে অনেক ইনোসেন্ট লাগছে। অনুর চোখের পানি উদয়ের মুখে টপ টপ করে পড়ল। রুমের সমস্ত ফুলগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় করে অনু একটা ড্রপের ড্রয়ারে রেখে দিল। কেন যেন বাসরের ফুলগুলো ফেলতে ইচ্ছে হলো না। রুমের ভাঙাচোরা জিনিস গোছাতে গিয়ে অনু একটা অদ্ভুত জিনিস দেখল। অনুর মাথায় একটা কাঁটাও পড়ে আছে।
আজ থেকে 2 বছর আগে অনু চুল খোপা করে চুলের কাঁটা দিয়ে বেঁধেছিল। উদয় সেই কাঁটাটা খুলে অনুর চুলগুলো খুলে দিয়েছিল। খোলা চুল অনুকে প্রাণ ভরে দেখেছিল উদয়। সেদিন উদয়ের পরনে ছিল ব্লু জিন্সের সাদা টি শার্ট আর অনুর পরনে ছিল সাদা গাউন। এই চুলের কাঁটাটা নেওয়ার জন্য অনু অনেক চেষ্টা করেছিল, কিন্তু উদয় কিছুতেই দিচ্ছিল না। এই 2 বছর উদয় নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি। সেদিনের উদয় আর আজকের উদয়ের অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। উদয়ের এমন কাজ দেখে উদয়কে এখন গুন্ডা বদমাশের মনে হলেও উদয় আসলে এমন ছিল না। বিগত 2 মাসে কি এমন ঘটে গিয়েছে যার জন্য উদয় নেশা শুরু করেছে। অনুকে চোখের বিষ মনে করে অনু নিজে নিজে ওষুধটা লাগিয়ে বালিশ ছাড়া ফ্লোরে শুয়ে রইল। কখন বোর হয়েছে অনু জানে না। উদয়ের অভ্যাস রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা। বাবা মায়ের একটাই ছেলে উদয়, লেখাপড়াতে অনেক ভালো, ডাক্তারি পাশ করেছে এবার। মিডিয়াম গড়ন শরীরের, গায়ের রং ফর্সা। স্কুল লাইফ থেকে চুল একটু বড় রাখতে ভালোবাসে উদয়। সিল্কি চুলগুলো কপালে এলোমেলোভাবে পড়ে থাকে। রোজ দিনের মতো উদয় আজও ভোর 6টায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে চশমাটা পরে নিচে তাকিয়ে দেখে গুটিসুটি মেরে শুয়ে আছে লাল বেনারসি পরে অনু। মাথার নিচে বালিশও নেই। উদয় খেয়াল করে তার শরীরে বিভিন্ন অংশে রক্তের দাগ। উদয় অবাক হয়ে যায় দেখে এই দাগগুলো কিভাবে এসেছে। উদয় খেয়াল করে বিছানায় অনুর এক কানের দুল পড়ে আছে। উদয় বুঝতে পারে অনু এসেছিল তার কাছে। রাগ অনুকে ডাকতে যাবে, ঠিক তখনই অনুর শরীরে শুকানো রক্তগুলো দেখতে পায়। উদয় কিছু একটা ভেবে অনুকে আর ডাকে না। উদয় বুঝতে পারে কাল রাতে অনু তাকে ঠিক করে শুয়ে দিয়েছে। উদয় ট্রাউজার আর গেঞ্জি পরে জগিংয়ের জন্য বের হয়। উদয় দেখে দেখে খুব ভোরে কাজের বুয়া বাগান ঝাড়ু দিতে এসেছে। উদয় বুয়াকে ডেকে বলে, সালেহা খালা শুনো তো। সালেহা খালা বলে, উদয় বাবা বলো। খালা অনুর ফ্লোরে শুয়ে আছে, ওর গায়ে একটা চাদর দিয়ে দাও আর মাথার নিচে বালিশটা দিয়ে দিও। সালেহা খালা একটা চাদর আর বালিশ দিয়ে অনুর শরীর ঢেকে দেয়। সালেহা খালাও জানে উদয় অনুকে সহ্য করতে পারছে না। সালেহা খালা অনুর গায়ে কাটা দাগ দেখতে পায়। উদয়ের মুড খারাপ দেখে উদয়কে কিছুই বলেনি। অনু আর উদয়ের খুব ভালো ভালো মুহূর্তের সাক্ষী ছিল সালেহা খালা। সালেহা খালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এত সুন্দর সম্পর্কটা এভাবে নষ্ট হলো কেন? বিধাতার কি ইচ্ছে? উদয় বাবা নিশ্চয় অনু মায়ের গায়ে হাত দিয়েছে। উদয় বাবা আমাকে দিয়ে কত শতবার অনু মায়ের কাছে চিঠি পাঠিয়েছে, বিভিন্ন জিনিস পাঠিয়েছে, আমার কাছেও কত কেঁদেছে আর বলেছে, খালা আমার অনুকেই চাই, অনুকে বোঝাও না প্লিজ, অনুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আজ সেই উদয় অনু মায়ের গায়ে হাত তুললো। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা জলজন্ত উদাহরণ বুঝি উদয়। সকালে গোসল করে উদয় বাগানে জগিং করছে। জগিং করে ঘেমে গিয়ে একাকার অবস্থা। উদয় টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখে অনু এখনো শুয়ে আছে। উদয় ওয়াশরুমে প্রবেশ করে আলমারি থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। কাল রাতে নেশাক্ত অবস্থায় অনুকে প্রচণ্ড মারধর করার জন্য নিজের কাছে নিজেই খারাপ লাগছে উদয়ের। শাওয়ার ছেড়ে আধা ঘন্টা দাঁড়ানোর পর ওয়াশরুম থেকে ট্রাউজার আর গেঞ্জি পরে চুল ঝাড়তে ঝাড়তে বেরোলো উদয়। উদয়ের চুলের পানি অনুর চোখে মুখে পড়তে ঘুম ভেঙে গেল অনুর। অনুকে সজাগ হতে দেখে থমকে যায়। অনু ফ্লোর থেকে উঠতে পারছে না, পুরো শরীর ব্যথা। উদয়ের হেল্প করতে ইচ্ছে করলেও অনুর প্রতি ঘৃণা উদয়কে এগোতে দিচ্ছে না। অনু সোফা ধরে কষ্ট করে উঠল। অনু উদয়ের দিকে শান্তিমাখা মুখ নিয়ে তাকালো। উদয় বুঝতে পারছে অনু তার দিকে তাকিয়ে আছে। বুঝে উদয়ের চোখ অন্যদিকে। টাওয়ালটা বেডে ফেলে দিয়ে ট্রাউজারের 2 পকেটে হাত গুজিয়ে স্ট্রং হয়ে দাঁড়ালো। এভাবে ভারী কাপড় আর গহনা পরে কোনো ঘুমানো হয়েছিল শুনি? এগুলো পরে ঘুমানো যায় আদৌ? এগুলো চেঞ্জ করে নাও। দাঁতে দাঁত চেপে রাগে রাগে কণ্ঠে বলল উদয়, আমি কোনো ড্রেস আনিনি বাসা থেকে, বিয়েতে তো প্রচুর শাড়ি উঠেছে, সেগুলো আম্মু সব তোমার জন্য রেখে দিয়েছে, সেখান থেকে নিয়ে নিতে। আম্মু তো বলেই দিয়েছে ওগুলো সব তোমার। চেয়ে নেব। কাল রাতে আমার মাথার নিচে বালিশ গেল কিভাবে? আমি দিয়েছিলাম। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টাচ মি, বলে উদয় তাতে দাঁত চেপে অনুর দিকে তেড়ে এলো। তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করেছ? আমার গা ঘিন ঘিন করছে এটা ভাবতে যে তুমি আমাকে স্পর্শ করেছ। পরিণতি অনেক ভয়াবহ খারাপ হবে ভবিষ্যতে আমার কাছে আসার চেষ্টা করলেও। স্পর্শ করতে হলে তোমার পেটেরই পাপের ফসল যার তার কাছে যেও। আমি ভাবতেও পারছি না উদয়, অন্যের অপবিত্র ফসল নিয়ে তুমি আমার ঘরে এলে। বাবা আমার কথা বিশ্বাস করবে না জানি, কিন্তু সেদিন সত্যিটা জানবে, সেদিন বুঝবে। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলতে তুলতে অনু বলে, প্লিজ উদয়, নিজের অনাগত সন্তানকে এভাবে অপমান করো না। সিরিয়াসলি, বাচ্চা কিভাবে হয় আমি কি সেটা জানি নাকি? নাকি আমি অবুঝ?
আমার কিছুই বোঝার ক্ষমতা নেই। অনু, আমি নিজ চোখে দেখেছি তোমাকে আর তিহানকে। কি বারবার তিহান তিহান করছো? কে তিহান? কিসের তিহান? তিহানের সাথে বারবার আমার নামটা কেন জুড়ে দিচ্ছ? সে আমার বড় ভাইয়ের মতো। স্টপ ইট অনু, আর নেওয়া যাচ্ছে না। এমন সময় সালিহা খালা নাস্তা খাওয়ার জন্য ডাকতে এলো অনু আর উদয়কে। অনু খালাকে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। খালাকে একটা সুতির শাড়ি দিয়ে যেতে বলে। সালিহা খালা একটা লাল হলুদ প্রিন্টের শাড়ি এনে দিল। অনু শাড়িটা পরে নিচে গিয়ে উদয়ের মা বাবাকে সালাম করলো। ওদের মা বলেন, অনু, এভাবে ঝুঁকে সালাম করো না, তুমি অসুস্থ, এভাবে ঝুঁকো না। নাস্তার টেবিলে অনু উদয়ের মা বাবা বসে আছেন উদয়ের জন্য। এমন সময় ওদের রেডি হয়ে ফোন চাপতে চাপতে বেরিয়ে গেল। উদয়ের বাবা বলে, কোথায় যাচ্ছ নাস্তা না খেয়ে? উদয় বলে, এই মেয়েটার সাথে নাস্তা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। উদয়, বাড়াবাড়িটা একটু বেশি করছো তুমি। তুমি অনুর সাথে নাস্তা খাবে। উদয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে গেল। এ অবৈধ সন্তান নষ্ট না করলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব বলে ওদের অনুর চুল ধরে ঝাঁকুনি দেয়। এ বাচ্চা কিছুতেই আমি আমার পরিচয়ে জন্ম দিতে দিব না। সমাজের কাছে তুই তোর সম্মান বাঁচাতে আমার জীবনটা নষ্ট করলি কেন? তোকে আমি 7 দিন সময় দিলাম। যদি এর মধ্যেই এই বাচ্চার ব্যবস্থা না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর শোন, বলেও মা বাবাকে বলবি না আমি তোকে বাচ্চা নষ্ট করতে বলেছি। তুই বলবি তোর বেখেয়াল কীভাবে নষ্ট হয়েছে। আমি জানি না। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে উদয়ের দিকে। অনু চোখ দিয়ে জোরে চলেছে অযোধ্যার পানি। উদয়কে সে কীভাবে বোঝাবে? বোঝানোর বাসা খুঁজে পাচ্ছে না। সকালে রাগ করে না খেয়ে বেরিয়ে গিয়েছে, আর সন্ধ্যায় এসে আবার রাগারাগি করেছে। উদয় আবারও উত্তেজিত হয়ে বলে, এভাবে চুপ আছিস কেন? চুপ থেকে আমার কথা এড়িয়ে যাচ্ছিস। আমি কি বলবো উদয়? যে বাবা নিজের সন্তান মেরে ফেলার জন্য বউয়ের গায়ে হাত তোলে তাকে বলার মতো আমার কিছুই নেই। শোনো, এ বাচ্চা যদি আমার হতো তোকে আজ আমি মাথায় করে রাখতাম। আমার সন্তানকে পৃথিবীতে আনার জন্য সব রকম যুদ্ধ আমি করতাম, কিন্তু তিহানের সন্তানকে কেন আমি আমার সন্তান বলে পরিচয় দিব? উদয়, আল্লাহর দোহাই লাগে, এই তিহান নামটা আর বলে অন্তত আমাকে অসম্মান করো না প্লিজ। আমি নিতে পারছি না। তুমি কি ভুলে গিয়েছ সে রাতের কথা? কোন রাত? আজ থেকে 2 মাস আগে। সেদিন অজরে বৃষ্টি হচ্ছিল। বাসায় যেতে না পেরে তোমার বাসায় এসেছিলাম, আর তুমি সেদিন মদ্যপান অবস্থায় ছিলে। সেদিন তুই আমাকে মদ্যপান করতে বাধ্য করেছিলি অনু। এখনও মনে পড়লে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হয় আমার। সেই কষ্ট আমি নিতে পারি না। ওনার মনে প্রশ্ন জাগে, উদয় তিহানের কথা কেন বলে বারবার? তিহানের সাথে আসলে কি? অনু সেদিন রুমের বাইরে গিয়ে তিহানকে ফোন করে, তিহান ভাইয়া একটা কথা আক্স করতে পারি? করো। উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। কেউ কি কিছু বলেছে উদয়কে? আর কেন এবার সন্দেহ করে? অনু, তুমি খুব বোকা, তাই আসল সত্যিটা বুঝতে পারোনি। একটা ছেলে ভালো হলে তার প্রেমিকাকে কে রেপ করতে পারে? রেপ করে সে সন্তান অস্বীকার করতে পারে? কেউ ভালোবাসলে অন্তত এটা করতে পারবে না জানি। উদয়কে তুমি পাত্তা দিতে না, তাই উদয়ের প্ল্যান ছিল এটা। উদয় তোমাকে রেপ করবে যাতে তুমি বাধ্য হও বিয়ে করতে। তুমি কি কিছুই বোঝো না? শোনো অনু, ছেলেরা বিয়ের আগে শরীর পেয়ে গেলে তাদের আর কোনো চাহিদা থাকে না। উদয়েরও তাই হয়েছে। এসব কি বলছেন তিহান ভাই? এমন সময় উদয় ফোনটা কেড়ে নিয়ে বলে, বাহ, লজ্জা করে না তোর? এক্ষুনি বের হো আমার বাসা থেকে। আজ আমি মা বাবাকে সবটা খুলে বলবো। তোর সব পাপের কাহিনী আজ জানাবো সবাইকে। কি ভেবেছিস কি তুই? উদয় অনুর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। উদয়ের বাবা উদয়ের গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে, অনেক হয়েছে। মেয়েটাকে এভাবে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? মেয়েটা যে অসুস্থ সে কথা কি ভুলে যাচ্ছ? বাবা, থাপ্পড়টা আমাকেই মারলে। আমি কেন ওকে পছন্দ করছি না সেটা ওর কাছেই জিজ্ঞাসা করো। ওনার কাছে আমার কিছুই জানার নেই। যা বলার তুই বল। বাবা ওর পেটের সন্তান আমার না, বিলিভ মি। ওর বাচ্চা তিহানের। ও কেবলই তিহানের সাথে গল্প করছিল, তাও আবার আমাকে লুকিয়ে চুরিয়ে। তিহানের সন্তানের দায়ভার আমি কেন নেব বলতে পারো? তোমরা কেন অনুকে তিহানের বাড়িতে দিয়ে আসছো না? অনু উদয়ের বাবার দিকে তাকে অজরে কাঁদছে। উদয়ের বাবা বুঝতে পারে অনু কোনো ভুল করেনি। উদয়ের বাবা উদয়কে বলে, তিহান তো তোমারই বন্ধু, তার সাথে অনু কথা বললে খারাপ রিলেশন হয়ে গেল। দিনে দিনে এত নিচে নেমেছ। ছি উদয়, এতটা খারাপ তুমি কবে হলে? আর কীভাবে হতে পারলে বলবে? বাবা, তিহান আমার বন্ধু, ওর নয়। ওর কিসের কথা তিহানের সাথে সেটা জিজ্ঞেস করো। অনুমা, তুমি কি কথা বলেছো তিহানের সাথে? বাবা, উদয় আমাকে কেন সন্দেহ করে সেটা জানতে ফোন দিয়েছিলাম। তিহান ভাইও কি এ ব্যাপারে কিছু জানেন? উদয়ের সন্দেহ করার কারণ জানতে ফোন দিয়েছিলাম। ওদের বাবা অনুকে বলেন, তোমাকে আমি এই বাড়িতে এনেছি, কে কি বললো সেটা নিয়ে ভেবো না। আমার বিষয় সম্পত্তি সব আমি তোমার সন্তানের নামে করে দিব।
কারো যদি ভালো না লাগে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার নাতিকে আমি চাই। অনুমা উদয় রাগ দেখে কোথায় যেন চলে গেল। অনু নিজের রুমে গেল। উদয়ের ফুফি বলে, ভাই তোমার উচিত হয়নি উদয়ের অমতে বিয়েটা দেওয়া। জোর করে সব হলেও ঘর সংসার জিনিসটা হয় না। উদয়ের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনুর পেটে উদয়েরই বাচ্চা, আর উদয় কেন কারণে অনুকে ভুল বুঝেছি। এই ভুল বোঝাবুঝি একদিন না একদিন মিটে যাবেই। তাছাড়া উদয় অনুকে ভীষণ ভালোবাসে। সে ছোটবেলা থেকে অনুর পিছন পিছন ঘুরছে উদয়। অনু বলতে পাগল আমার ছেলে। আজ যদি আমি ওদের বিয়ে না দিতাম তাহলে উদয় কোনোদিন আর বিয়ে করতো না। অনুর অন্য কোথাও বিয়ে হলে উদয় ভেঙে পড়তো। উপর উপর রাগ হলেও উদয়ের অনুর প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি। উদয়ের জীবন অনু না থাকলে আমি কখনো পুত্রবধূ নাতি নাতনির মুখ দেখতে পাবো না। আমার উদয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আর বাবা হয়ে কখনো সেটা চাইবো না। আমার ছেলের এমন ক্ষতি, কিন্তু আমাকে জানতে হবে উদয়ের কিসের এত ঘৃণা। আবার একটা জিনিস বুঝতে পারছি না, অনু তো আগেই উদয়কে পছন্দ করতো না, কিন্তু অনু হঠাৎ এমন নরম হয়ে গেল কেন? অনু তো অত্যাচার সহ্য করে পড়ে থাকার মেয়ে নয়, ও কেন চুপচাপ সব সহ্য করছে? এই সহ্যের কারণ কি? অনু হঠাৎ বদলে গেল কেন? উদয়ের বাবা মা, সালেহা খালা, সবাই মনেই একই প্রশ্ন, অনু এমন নিশ্চুপ হয়ে গেল কেন? সেদিন সালেহা খালা অনুকে বলে, মা তুমি তোমার বাবার কাছে চলে যাও, এখান থেকে কোনে অত্যাচার সহ্য করছো, তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না আমি। অনু কেঁদে দিয়ে বলে, আমি ওদেরকে ভালোবাসি খালা, আমি ভীষণ ভালোবাসি ওদেরকে, তাই ওর প্রেমের চিহ্ন মুছে ফেলতে পারিনি আমি। সবাই বলেছিল এ বাচ্চা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি ওদেরকে ভীষণ ভালোবাসি বলে অস্তিত্ব নষ্ট করিনি। আমি হাজার কষ্ট হলে ওকে জন্ম দিব, উদয়ের পরিচয় ওকে সমাজের সামনে আনবো। আমার যত কষ্ট হয় হোক খালা। ডাক্তার, বাচ্চাটা আমার স্ত্রীর অবৈধ বাচ্চা, প্লিজ বাচ্চাটা নষ্ট করুন। আমি অনেক কষ্ট করে ওকে হসপিটালে এনেছি, আমার স্ত্রী যেন বুঝতে না পারেন। যত টাকা লাগে আমি দিব, তবুও যে কোনোভাবে এ পাপের চিহ্ন মুছে ফেলুন। ডাক্তার বললেন, আপনি কি পাগল? কারো অজান্তে তার সন্তান আমরা নষ্ট করতে পারি না, এটা আইনত অপরাধ। ডাক্তার, যে জিনিসের কোনো বৈধতা নেই তার কিসের পাপ? আপনি নিজেও একজন ডাক্তার, প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। তাছাড়া আপনার স্ত্রীকে আমরা সব রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ওনার শারীরিক কন্ডিশন অনেক খারাপ। এই মুহূর্তে এমন কিছু করলে তাকে বাঁচানো যাবে না। আপনি কি চান আপনার স্ত্রী মারা যাক? উদয় খুব নরম কণ্ঠে বলে, না ডাক্তার, অনুর যেন 1% কোনো ক্ষতি না হয়। অনুকে সেফ রেখে বাচ্চাটাকে মারতে হবে। দরজার আড়াল থেকে এমন কথা শুনে চমকে যায় অনু। অনু ডাক্তারের রুমে প্রবেশ করে উদয়ের গলা ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, নিজের সন্তানকে খুন করতে এত অভিনয়? তুমি কি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছ? ডাক্তারকে একগাদা মিথ্যে বলেছ কেন? তুমি নিজেই একজন ডাক্তার হয়ে একটা অনাগত সন্তানকে খুন করার কথা কীভাবে বলো? শোনো উদয়, আমি এই সন্তানের জন্ম দিব, তার জন্য আমাকে যত যুদ্ধ করতে হয় হোক, তবু ও এই পৃথিবীতেই আসবে। তোমার সাথে আমি আর থাকবো না। তুমি আমার সন্তানের জন্য রিক্সের। এখন আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে, মনে রেখো একদিন না একদিন তোমাকে আফসোস করতে হবে। তোমার সন্তানকে বাঁচাতে তুমি নিজেই মরিয়া হয়ে উঠবে, সেদিন অনেক বেশি দেরি হয়ে যাবে, তোমার হাতে কিছুই থাকবে না। অনু পেটে হাত দিয়ে বলে, তুই ছেলে না মেয়ে আমি জানি না, তবে জানি তুই আমার ভেতরে বেড়ে উঠেছিস তুই। তবে তুই কষ্ট পাস না, তোর বাবা তোকে ভালো না বাসলে তাতে কি, তোর মা তোকে ভালোবাসে, কাঁদিস না। অনু রাগ করে হসপিটাল থেকে বেরিয়ে এলো। ওদের কেন এতটা বদলে গেল? কি এমন হয়েছিল যার জন্য সে অনু পাগল উদয়ের আজ এত ঘৃণা? তাহলে কি তিহান ঠিকই ছেলেরা মেয়েদের শরীর ভোগ করার পর আর চাহিদা পায় না? উদয় কি তাই? কিন্তু উদয় বারবার কেন তিহানের বাচ্চা করছে? এই সত্যটা যাচাই করতেই হবে। গতকাল রাতে উদয় এসে হঠাৎ অনুর সাথে ভালো ব্যবহার করেছিল। অনু শুয়েছিল। উদয় এসে মাথায় হাত দিয়ে বলে, তোমার শরীর ঠিক লাগছে না, কাল আমার সাথে একবার হসপিটালে যাবে প্লিজ? অনু হঠাৎ উদয়ের কথা শুনে খুশিতে পাগল হয়ে যায়। অনু ভাবতেই পারেনি উদয় তাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে, কিন্তু উদয়ের মনে এমন কিছু ছিল অনু ভাবতেই পারেনি। অনু সেদিন রাগ করে ওর বান্ধবীর বাসায় চলে যায়, ফোনটাও সুইচ অফ করে রাখে। অনুর বান্ধবী সিয়া অনুকে দেখে চমকে যায়, কি রে অনু তুই, হোয়াট এ সারপ্রাইজ। ভিতরে প্রবেশ করে বলে, এই তো এলাম, অনেকদিন দেখি না তোকে, তাই খুব ভালো করেছিস। উদয় কই? যাক, শেষমেশ উদয়ের ভালোবাসাটা বুঝেছিস। উদয় তো পৃথিবীতে সব থেকে সুখী মানুষ এখন, কারণ সে তার অনুকে পেয়েছে। অনু সিয়ার দিকে তাকিয়ে বলে, উদয় আর উদয় নেই সিয়া, অনুর দু চোখ কচরসিক্ত হয়ে আছে। একটা সাহায্যের জন্য এসেছি, তুই ছাড়া আমার কাছে কেউ নেই। এভাবে বলিস কেন? কি হয়েছে সেটা বল আগে।
তিহানের ব্যাপারে কিছু জানিস সিয়া? কোন ব্যাপার? উদয় আমাকে তিহানকে নিয়ে সন্দেহ করছে। তিহান আর উদয়ের একটা ব্যক্তিগত ঝামেলা ছিল হয়তো, সেটা রেশ ধরে উদয় সন্দেহ করছে। কি ঝামেলা সিয়া? তিহান আর উদয় দুজনেই তোকে পছন্দ করতো, এটা নিয়ে ওদের মাঝে ঝামেলা হয়। একটা সময় তিহান উদয়কে বলে, আমরা নিজেদের মাঝে আর ঝামেলা না করি, দুজন দুজনের মতো অনুকে ভালোবাসার কথা প্রকাশ করব, কিন্তু কেউ অনুকে দুজনের ব্যাপারে কিছুই বলবো না। আমি এতটুকু জানি তোকে নিয়ে এতটুকু ঝামেলা হয়েছিল দুজনের মাঝে। অনু অবাক হয়ে গিয়ে সিয়াকে বলে, তিহান তো আমাকে বোনের মতো দেখে, এখনো বোন ডাকে, আমিও তাকে ভাই ডাকি। তিহান তো কখনো আমাকে প্রস্তাব দেয়নি। বলিস কি? তিহান তো ভীষণ পাগল ছিল তোর জন্য। এটা কিভাবে সম্ভব? তিহান তোকে কখনো প্রপোজই করেনি। না সিয়া, আমি আজই প্রথম জানলাম। তাছাড়া তিহান ভাই খুব ভালোভাবেই জানেন আমি উদয়কে ভালোবাসতাম। আমি একটা সময় উদয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই প্রেমটা খুব ভয়ঙ্কর ছিল। আমার সব কিছুর সাথে উদয় মিশে গিয়েছিল, আর সবকিছু সাক্ষীই তো তিহান ভাই ছিল। আমার প্রেম, আমার ভালোবাসা সবকিছু তিহান ভাইকে বলেছিলাম। তিহান ভাইয়ের সাথে আমার বাবারই ভালো রিলেশন, সেটা প্রেমের নয়, বন্ধুত্বের। অনু, সিয়া, উদয়, তিহান সবাই স্কুলে একসাথেই পড়তো, তবে অনু উদয়ের একটু জুনিয়র ছিল। এক পাড়ায় বাড়ি হওয়াতে ছোটবেলা থেকে রাগ, অভিমান, খুনসুটি সব নিয়ে বড় হচ্ছিল ওরা, কিন্তু ভীষণ পাগলামো করতো অনুর জন্য। প্রথম অবস্থায় অনুর প্রেম ভালোবাসাটা অনুভূতি ছিল না উদয়ের প্রতি, কিন্তু পরবর্তীতে অনুর মনেও ফিলিংস জাগে উদয়ের প্রতি। অনুর ভালোবেসে উদয়কে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার আগে উদয় অনুর থেকে দূরে সরে যায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। উদয় ফোন দিয়ে অনুকে বলেছিল, অনু, কোনোদিন কি আমার হবি না? ভিডিও কল অনু দেখেছিল উদয়ের কষ্টে ভরা মুখটা। উদয়ের দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। উদয় পাগলামি করছিল, ভীষণ পাগলামি, যে পাগলামি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল উদয়ের ভেতরের কষ্ট। অনু বারবার প্রশ্ন করছিল, উদয় প্লিজ এভাবে কেঁদো না, আমাকে বলো তোমার কি হয়েছে। উদয় সেদিন কান্না ভেজা কণ্ঠে বলেছিল, অনু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না, আমি তোমার ভালোবাসার যোগ্য না। এই পাগলটাকে একটাবার ভালোবেসে দেখতে অনু, আমার যদি দুইটা হৃদয় থাকতো, দুইটাই তোমাকে দিয়ে দিতাম। জানি সম্ভব না, তবুও বলবো, একবার আসবে আমার জীবনে, একটা দিন আমাকে ভালোবাসবে, তাহলে এই ভালোবাসাটুকু নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। কেন তুমি অন্যকে ভালোবাসলে অনু? এই উদয়কে কাঁচের মতো টুকরো টুকরো করে ফেললে। অনু উদয়কে বলেছিল, আমি আসছি উদয়, আজ তুমি জানবে অনু কাকে ভালোবাসে। অনু ফোনটা কেটে সেদিন আগে তিহানের সাথে দেখা করতে যায়। তিহানকে অনু জানিয়েছিল সে উদয়কে তার মনের কথা জানাতে চায়। অনু তিহানকে একটা চিরকুট দিয়েছিল উদয়কে দিতে। অনু সরাসরি উদয়কে ভালোবাসার কথা বলতে লজ্জা পাচ্ছিল তিহানের কাছ থেকে। সোজা উদয়দের বাসায় যায়, কারণ কালবৈশাখে ঝড় শুরু হয়। সেই ঝড়ে অনুর বাসায় পৌঁছানোর কোনো উপায় ছিল না। উদয়ের বাড়িটার কাছাকাছি ছিল। উদয়ের বাসায় যাওয়ার পরে ঘটে সেই অঘটন। সেদিনের পর থেকে উদয়ের পরিবর্তন। উদয় বারবার অনুর বাচ্চাকে তিহানের বাচ্চা বলে দাবি করছে। এর অ্যাকচুয়াল কোনো কারণ অনুর জানা নেই। নিজের ভালোবাসার মানুষের কাছে রেপ হওয়ার মতো লজ্জা, অপমান আর কোনো কিছুতেই নেই। ভালোবাসার মানুষের সেই ফসল মারা যায়, মুছে ফেলা যায় না। কাউকে বলা মাতৃত্ব প্রতিটি মেয়েকে ভেতর থেকে বাধা দেয় তার সন্তানের ক্ষতি করতে। উদয় একদিন সালেয়া খালার কাছে একটা সাদা শাড়ি আর কাঠগোলাপের গাঁজরা পাঠিয়ে বলেছিল, জানি এটা অনু নেবে না, তবুও দিও, কোনোদিন যদি ভালো লাগে পরবে। সেদিন ছিল নববর্ষ। সেদিন অনু সত্যি শাড়িটা পরেছিল। শাড়ি পরে বাসার বাইরে বেরোলো। উদয় অস্থির নয়নে দেখছিল অনুকে। অনুকে সাদা শাড়িতে এতটা স্নিগ্ধ লাগে সেটা উদয়ের জানা ছিল না। অনু উদয়ের সামনে এলে উদয়ের হাত পা কাঁপছিল। ভেতর থেকে এক ভয়, লজ্জা কাজ করছিল উদয়ের। উদয় কিছুই বলতে পারছিল না, শুধু বলেছিল, এত সুন্দর তোমাকে কাছ থেকে এই প্রথমবার দেখলাম। একবার উদয়ের ভয়ঙ্কর জ্বর হয়েছিল, যে জ্বর উদয়ের কোনো হুঁশ ছিল না। জ্বরের ঘরে শুধু অনু অনু করছিল। অনু দেখতে এসে উদয়ের কপাল হাত রাখতে উদয় বলেছিল, আমার এই অসুখ অন্তত অনন্তকাল থেকে যাক, এই বাহানায় অন্তত তুমি কপালে হাত ছুঁয়ে দাও। এই অসুখ বারবার হোক, আর তুমি বারবার স্পর্শ করো। কোথা থেকে কি হয়ে গেল? ভালোবাসা থেকে বিচ্ছেদে পরিণত হলো। বিচ্ছেদ মানে জীবন থেকে প্রিয় মানুষটার বিদায়। বিচ্ছেদের যন্ত্রণা বড় বেদনাদায়ক। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে অজরে চোখের পানি ফেলছে অনু। সিয়ার বাসার নিচে দুজন স্বামী স্ত্রী তাদের বেবিকে নিয়ে খেলা করছে। স্বামীটা তার স্ত্রীর হাত ধরে হাঁটছে। বাচ্চাটাকে পেয়ে ওর মা বাবার চোখে মুখে আনন্দের শেষ নেই। অনু নিজের পেটে হাত দিয়ে বলে, তোর কি সত্যি কপাল এতটা খারাপ যে বাবার আদর পাবি না? চিন্তা করিস না, কত নবজাতকেরই তো জন্মের আগে বাবা থাকে না।
তুইও তাই মনে করবি। এমন সময় সিয়া এসে বলে, অনু তারপর বল কি অবস্থা। অনু সিয়াকে বলে, জানিস সিয়া, আমার কপালটা না খুব খারাপ রে। তবে এতটা খারাপ জানতাম না আমি। দেখ উদয় একটা সময় আমার জন্য কত পাগলামি করতো, আর যখন আমি পাগল হলাম ও বদলে গেল আমাকে পাগল বানিয়ে। সিয়া বলে, মানে? মানে আমি উদয়কে ছেড়ে একেবারে চলে এসেছি। কেন? তুই কি জানিস না উদয় তোকে কতটা ভালোবাসে? ভালোবাসতো সিয়া, এখন আর বাসে না। ও চায় না আমি ওর সাথে থাকি। ও সবসময় বলে আমি যেন ওর জীবন থেকে চলে যাই। এই বাচ্চা উদয় চায় না সিয়া, তাই আমি চলে এসেছি। দেখ কোনো রিলেশনে রাগারাগি আছে তাই বলে বিচ্ছেদ করতে নেই। উদয় ঠিকই তোকে নিতে আসবে, দেখে নিস। ও কখনোই আসবে না, কারণ ও বেঁচে গিয়েছে। ও আমাকে ঝামেলা মনে করে। এমন সময় বাইরের দরজা কেউ কড়া নাড়ছিল। সিয়া দরজা খুলে অবাক হয়ে যায় উদয়কে দেখে। এ কি উদয়, তুমি? অনুকে ডাকো সিয়া, আমি ওকে নিতে এসেছি। অনু, আমি জানি ও এখানেই আছে। আমি ওর লোকেশন দেখে এসেছি। তুমি বসো, তোমার সাথে কথা আছে। না সিয়া, আমি বসবো না। ওদের একটা কথা বলি, আমি তো সবই জানি তোমাদের। অনুকে প্লিজ কষ্ট দিও না, অনু তোমাকে খুব ভালোবাসে। সিয়া তোমার কাছ থেকে আমি অন্তত মিথ্যে ডিজার্ভ করি না। অনু আমাকে কোনোদিন ভালোবাসেনি বা বলেওনি। বলার আগেই তো তুমি দূরত্ব শুরু করলে। অনুকে কষ্ট দিও না, এমনই অনেক কষ্টে আছে সিয়া। অনু আমাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে ফেলছে। অনুর দেওয়া আঘাত আমি ভুলবো না। আমার ভেতরটাকে আমি কেউ কোনোদিন দেখেনি, আর দেখতেও পাবে না। প্লিজ উদয়, কিছু মনের মাঝে না রেখে সবটা ক্লিয়ার করো। ঝামেলার কারণটা খুঁজে বের করো, দেখবে সব অশান্তি মিটে যাবে। সিয়া সব কিছু কি মেটার মতো? প্লিজ বাদ দাও। এমন সময় উনি এসে বলে, কেন এসেছ? বাড়ি চলো। কেন, আমাকে মেরে ফেলতে, নাকি রাস্তায় নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে মারতে চাও? তুমি ভাবলে কি করে আমি তোমার ক্ষতি করব? জানোয়ারের মতো বাসর করে যে গায়ে হাত তুলতে পারে সে আর কি না পারে। প্লিজ চলে যাও এখান থেকে, আমাকে শান্তি দাও। সরি, তোমার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, আর কখনো এমন হবে না। চলো। বাবা অনেক চিন্তা করছেন। ও বাবা চিন্তা করছেন তাই? শুধুমাত্র বাবার জন্য তুমি ফিরে যাও। এই চরিত্রহীনের মুখ তোমায় আর দেখতে হবে না। উদয় কোনো কথা না বলে ওনার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। অনু ছোট চুরি করার চেষ্টা করলে উদয় কোলে করে গাড়ির ভিতরে উঠায় অনুকে, তারপর গাড়ির দরজা লক করে দেয়। উদয় গাড়ি স্টার্ট দিয়ে গান চালিয়ে দেয়। গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেল উদয় আর অনু দুজনে। গানটা কেউ এক মুহূর্তে দুজনকে এটাই বোঝাচ্ছে কারোর প্রতি কারো ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। উদয় অনু দুজনের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, যেন কতদিন হয়ে গিয়েছে দুজন দুজনকে দেখে না। উদয়ের চাউনির মাঝে একটা স্পষ্ট অনুর জন্য উদয়ের কষ্ট হচ্ছে, কিন্তু উদয়ের মনে চাপা কষ্ট লুকিয়ে আছে, যার জন্য উদয় তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না। গানের মাঝে অনু ঢলে পড়ে উদয়ের কাঁধে। উদয় অনুকে বলছে, সোজা হয়ে বসো। এভাবে কাঁধের উপর থাকলে আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। উদয় অনুর কথা অনুর মাথা সোজা করে দিল, কিন্তু অনু আবার ঢলে পড়ল। উদয় খেয়াল করলো অনু চোখ বন্ধ করে আছে। উদয় প্রথমে ভেবেছে অনু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ডাকাডাকির পরেও যখন অনুর জ্ঞান ফেরেনি তখন উদয় ভয় পেয়ে যায়। উদয়ের সাথে সাথে গাড়ি থামিয়ে অনুর মুখ ধরে ডাকাডাকি করে, কিন্তু অনুর কোনো হুঁশ নেই। উদয় দেখলো অনু সেন্সলেস হয়ে আছে। উদয় মাথায় হাত দিয়ে চুল উড়িয়ে দিতে বলে, ও মাই গড, অনু সেন্সলেস হয়ে গিয়েছে। অনু যদি কিছু হয় তার জন্য একমাত্র দায়ী আমিই থাকবো। উদয় অনুকে ডাকাডাকি করে, মুখে পানি ছেটা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। উদয় ভয় পেয়ে যায়, এই ভয় অনুকে হারানোর ভয়। উদয় অনুর গালে দুই হাত দিয়ে বলে, অনু আমি আর কখনো এমন আচরণ করব না। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এমন করেছি, কিন্তু আমি খেয়াল করিনি এতে তোমার ক্ষতি হতে পারে। তোমার পেটের বাচ্চার বাবা যেই হোক, মা তো তুমি। তোমার খুশির জন্য আমি এটা মেনে নেব। প্লিজ সুস্থ হয়ে যাও। সেন্সলেস অনু পড়ে আছে উদয়ের কাঁধে মাথা দিয়ে। উদয়ের কথা অনুর কানে পৌঁছালেও তার উত্তর দেওয়ার শক্তি হয়তো অনুর ছিল না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে ভালোবাসা হয় হাজারটা রাগ অভিমান হলেও তার কিছু হলে মনটা বিচলিত হয়ে পড়ে। অনু যদি দেখতো উদয়ের চোখে মুখে তার জন্য কত দুশ্চিন্তা, তাহলে হয়তো অনুর সাথে সাথে সেন্স ফিরে পেত। উদয় নিজেও একজন ডাক্তার। অনুর পালস ধরে বুঝতে পারে খুবই নর্মাল। অনুর শরীর প্রচণ্ড দুর্বল। গাড়িতে থাকা পানির বোতল থেকে চোখে মুখে পানি দিলেও সেন্স আসে না অনুর। অচেতন অবস্থায় কিছু একটা বলছে অনু। উদয়ের শার্ট কলার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে অনু। অনু কিছু একটা বলছে, উদয় শোনার জন্য অনুর মুখের কাছে কান দিয়ে ঝুঁকে যায়। উদয়, আমাকে ছেড়ে যেও না। আমি কি ভুল করেছি উদয়? কেন আমাকে তুমি কষ্ট দাও? তুমি কি সত্যি বদলে গিয়েছ? তোমার অনু কি এতটাই খারাপ যাকে আর ভালোবাসা যায় না? উদয়, আমি কখনোই মিথ্যে বলিনি জীবনে। আমাকে একটাবার বিশ্বাস করো, এ বাচ্চা তোমার।
তোমার অন্য কোনো পাপের চিহ্ন বহন করতে পারে না। তোমার অন্য কোনো ভুল করেনি। তোমার বাচ্চাকে মেরো না উদয়, ও তোমার সন্তান। ওর বাবাকে খুব ভালোবাসে। আমার পেটে কান পেতে শোনো, তোমাকেই ডাকছে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বুজে পড়ে আছে অনু। নিজের অজান্তে কি বকবক করে চলেছে নিজেই জানে না। উদয়ের চোখে পানি জমেছে। সে অনুকে কখনো এভাবে দেখতে চায়নি। অনুর মুখটা নিষ্পাপ লাগছে দেখতে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে ভাবছে, এই ইনোসেন্ট মুখটা কিভাবে কোনো ভুল করতে পারে। তাছাড়া একটা অচেতন মেয়ে কিভাবে মিথ্যে বলতে পারে। অনু যে এখন নিজেকে কন্ট্রোলে নেই সেটা বুঝতে পারছে উদয়। অচেতনভাবে কেউ কখনো মিথ্যে বলতে পারে না। উদয় অনুর পেটে কান দিয়ে শুনতে পায় তার বাচ্চার রেসপন্স। পেটের ভিতরে যে আছে তার উপস্থিতি স্পষ্ট বুঝতে পারছে উদয়। কেমন যেন একটু উদয়ের কানে এমন একটা সাউন্ড এলো, মামা তো আমার জন্যই কষ্ট করছে। বাবাই, আমি কি ভুল করেছি? আমাকে তুমি একটুও ভালোবাসো না? আমার সাথে যাদের জন্ম হবে তাদের বাবারাই তাদের মাম্মাদের খুব যত্নে রাখে যাতে তারা পৃথিবীতে আসতে পারে সুস্থভাবে। বাবাই, সব দোষ হয়তো আমার, তাই আমাকে তুমি ভালোবাসো না। আমাকে মেরে ফেলো, তবুও মাম্মাকে ভালোবাসো। হঠাৎ যেন উদয় অন্য এক জগতে চলে গিয়েছিল। এগুলো কি শুনলো সে? এ কথাগুলো যেন উদয়কে আরও বেশি যন্ত্রণা দিচ্ছে। হয়তো উদয়ের কল্পনা তাকে কথাগুলো বলছে। উদয় ওনাকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যায়, সেখান থেকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। ওদের মা বাবা এমন দৃশ্য দেখে খুশিতে আত্মহারা। তারা এটাই চাচ্ছিল তাদের ছেলে যেন আগের মতো আবার স্বাভাবিক হয়ে যায়। উদয়ের বাবা মা খুশি হলেও কিছুটা চিন্তিত অনুকে কোলে তুলে নেওয়ার কারণ বা কী। অনুকে তাহলে অসুস্থ। এমন সময় উদয় একজন গাইনি ডাক্তারকে তার বাড়িতে আসতে বলে। উদয়ের ফোনে ডাক্তারও চলে আসে। ডাক্তার আসতে দেখে উদয়ের মা বাবা শিউর অনুর কিছু হয়েছে। তখন তারা উদয়ের রুমে যায়। অনুকে ভেবে পড়ে থাকতে দেখে বলে, বাবা উদয়, অনুমায়ের কি হয়েছে? উদয় বিষণ্ণ মন নিয়ে বলে, দেখো, অনুর চেঞ্জ আসছে না। ওইভাবে পড়ে আছে কেন? অনেক টাইম তো হয়ে গিয়েছে। ডাক্তারবাবু অনুকে চেক করে বলেন, উদয়, তুমি নিজেও একজন ডাক্তার। তোমার সিনিয়র ডাক্তার হিসেবে পরামর্শ দিব, তোমার ওয়াইফকে একটু কেয়ারফুলি রেখো। ওর শরীর কিন্তু অনেক খারাপ, মানসিক চাপে আছে সে। আপনি ওর হাজবেন্ডও ও কী নিয়ে মানসিক চিন্তায় আছে খুঁজে বের করুন। ওনাকে এখন হাসি খুশি রাখুন। ওনার মাঝে যেন ডিপ্রেশন জিনিসটা না থাকে, তাহলে মা বাচ্চা উভয়ের জন্যই ক্ষতির কারণ হবে। এমন সময় অনেক সেন্স ফিরে আসে। ডাক্তার অনুকে বলে, মিসেস উদয়, কিসের এত দুশ্চিন্তা? যার উদয়ের মতো হাজবেন্ড আছে তারা তো চিন্তা থাকার কথা নয়। উদয় সব পেশেন্টদের মানসিক সাপোর্ট যেভাবে দেয়, রোগীরা ওষুধ না খেলেও ওদের সাথে কথা বলে সুস্থ হয়ে যায়। আর সেখানে আপনি এতটা চিন্তিত কেন? এখন থেকে রেস্টে থাকবেন, কোনো চিন্তা নেই। ডাক্তার বেরিয়ে গেলে উদয়ের বাবা বলে, উদয়, তুমি নিশ্চয়ই মেয়েটার গায়ে হাত তুলেছ। তা না হলে এমনটা হবার কথা নয়। তোমার জন্য মেয়েটার এখন লাইফ রিস্ক। ছি, এই জন্য ডাক্তারি পড়িয়েছিলাম তোমাকে? সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখো আর নিজের একমাত্র স্ত্রীকে মানসিক প্রেশার দাও। বলো, কি করেছো অনুর সাথে? উদয় কি বলবে বুঝতে পারছে না। উদয় জানে না সে অনুকে কি মারাত্মক প্রেশারটা এনে দিয়েছে, কিন্তু বাবাকে সেটা কিভাবে বলবে। উদয় তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে বলে, তুমি বলো অনু, আমি কি করেছি? বলে মাথা নিচু করে থাকে উদয়। অনু বলে, বাবা, আজ উদয় কিছুই করেনি। ও আমাকে অসুস্থ থেকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমার বান্ধবী সিয়ার বাসায় রেখে এসেছিল। আসলে অনেকদিন সিয়াকে দেখি না, তাই সেখান থেকে দুজনে বাইরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি। এখানে উদয়ের কোনো দোষ নেই বাবা। উদয় মুখে যাই বলুক আমার কেয়ার করে। অনুর কথা শুনে অবাক হয়ে যায় উদয়ের মা বাবা। তাদের ছেলেটা এভাবে আবার ভালো হয়ে হয়ে গিয়েছে। ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে উদয়ের বাবা বলে, তোকে বুকে নিলে তোর যেমন শান্তি লাগে তেমন তোর সন্তানেরও ভালো লাগবে তুই তাকে বুকে নিলে। জানিস উদয়, ছোটবেলা তোর মা বকলে তুই ছুটে এসে আমার কাছে লুকাতি, আর আমি তোর মাকে বকে দিতাম। মা বাবা হলো সন্তানের জন্য সব থেকে নিরাপদ আশ্রয়স্থান। উদয়ের মুখে কোনো কথা নেই, কারণ উদয় জানে সে আজ পৃথিবীর সব থেকে নিম্ন কাজটা করেছে। বাচ্চা যারই হোক, এভাবে তাকে নষ্ট করা উচিত নয়। বাচ্চার মায়েরা অনুমতি ছাড়া তার সন্তানের ক্ষতি করার অধিকার কারণ নেই। উদয় ভাবতেও পারেনি অনু আজ মিথ্যে বলবে। এতটা অত্যাচারের পরেও অনু উদয়কে এতটা সম্মান কিভাবে দেখালো। রান্নাঘরে সালেহা খালা সব খাবারগুলো ফ্রিজে না রেখে উদয়ের মা বাবার রুমে রেখে দিল। উদয়ের মা বলে, কি ব্যাপার সালেহা, খাবারগুলো ফ্রিজে না রেখে আমাদের রুমে রাখছো যে? এগুলো তো নষ্ট হয়ে যাবে। সালেহা খালা বলে, আপা শোনেন, উদয় বাবা আর অন্য মায়ের সম্পর্ক ভালো করতে আমাদের ওদের সাথে গেম খেলতে হবে। ওরা শিউর বাইরে থেকে খেয়ে আসেনি।
উদয় বাবা নিশ্চয় রান্না করে খাবার নিতে আসবে, আর এসে যখন দেখবে খাবার নেই নিজে রান্না করে খাওয়াবে। উদয়ের মা বলল, অনু যে বলল খেয়ে এসছে। আরে আপা, অনুর কথা রাখেন, ও মিথ্যে বলেছে, উদয়কে অনেক ভালোবাসে তো তাই। অনু চায়নি উদয়কে কষ্ট দিতে। উদয়ের মা বলে, উদয় সত্যি আসবে তো রান্না করে? সালিয়া খালা বলে, আসবে আসবে। উদয় বারান্দায় চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে আর অনুর কথা ভেবে চলেছে। এমন সময় ভেতর থেকে অনুর কাশির আওয়াজ আসে। উদয় সিগারেট হাতে অবস্থায় রুমে প্রবেশ করে দেখে সিগারেটের ধোঁয়াতে অনু কাশছে। উদয় দ্রুত সিগারেটটা মুঠো করে আগুনে নেভানোর চেষ্টা করে। গম্ভীর মুখে নিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, সমস্যার কথা মুখে বললেই তো সিগারেটটা ফেলে দিতাম, এভাবে কষ্ট পাওয়ার কি আছে শুনি? দোয়া সামলাতে গিয়ে যে সিগারেটের আগুনে উদয়ের হাতের তালু পুড়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই উদয়ের। হঠাৎ উদয় উহ করে ওঠে আর হাত থেকে সিগারেটটা পড়ে যায়। অনু খেয়াল করে দেখে সিগারেটের আগুন নিভেছে ঠিকই, কিন্তু উদয়ের হাত জ্বলছে। জ্বলন্ত সিগারেটে উদয়ের হাত পুড়ে যাওয়ায় হাতের দিকে তাকিয়ে আছে অনু। উদয় হালকা আওয়াজ করছে ব্যথায়, কিন্তু অনুকে বুঝতে দিচ্ছে না কিছুই। অনু বলে, উদয় ব্যথা পেয়েছ? এভাবে হাত পোড়ালে কেন? নিচে ফেলে দিলেই তো পারতে। উদয় বলে, মনে এত বেশি পড়েছে হাতের এই পোড়া আমার একটু অনুভব হচ্ছে না। অন্যদিকে তাকিয়ে বলে, বাইরের পড়ার গুরুত্ব মানুষ যতটা দেয় অতটা যদি ভেতরের পড়ার গুরুত্ব দিত তাহলে জ্বালা পড়ার যন্ত্রণা কেউ সহ্য করতো না। উদয়ের কথা বুঝেও উদয়কে বলে, কেন মিথ্যে বলছো উদয়? তোমার হাতে তো ব্যথা করছে। মিথ্যে বলা তো তোমার থেকেই শিখলাম অনু। আমার থেকে কীভাবে? ভেবে দেখলে অনেক কিছুই বুঝবে। একটু তো বলো। না খেয়ে দিব্যি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলে দিলে যে তুমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছো। এই ডাহা মিথ্যেটা না বললেও তো মা ঠিকই খাবার দিয়ে যেত। আমি তো খারাপ মানুষ, আমার জন্য কেন এত মিথ্যে বলতে হবে? মিথ্যে বলে আমাকে আরও ছোট করলে। তখন যা সিচুয়েশন তাই বলেছি। আমি চাই না মা বাবার কাছে কোনো কথা শোনো আমাকে নিয়ে তুমি ভাবো। খুব অবাক লাগলো। যাই হোক, তোমাকে এখন খেতে হবে। উদয় অনুকে বলে, বসো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি। বলে উদয় রান্না করে চলে গেল খাবার আনতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজ রান্নাঘরে কোনো খাবার নেই, ফ্রিজও খালি। উদয় কপালে হাত দিয়ে চালাতে চালাতে উদয় বলে, ও গড, এখন আমি কি করব? কোথায় কোনো খাবার নেই। অনু আজ সকাল থেকে না খাওয়া, ওকে তো যেভাবে হোক খাবার খাওয়াতে হবে। টেনশনে উদয় কী করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে কোনো উপায় নেই অনুকে খাওয়ানোর, একমাত্র রান্না ছাড়া কোনো অপশন নেই। উদয় বাধ্য হয়ে ঘরে এসে অনুকে জানায় রান্নাঘরে কোনো খাবার নেই। অনু বলে, খাবার লাগবে না, তুমি কিছু একটা খেয়ে ঘুমিয়ে যাও। আমার জন্য না তোমার জন্য খাবার খুঁজছি, এখন রান্না করা ছাড়া কোনো উপায় নেই। অনু, আমি তো কোনো রান্না জানি না, তোমার কি খাওয়াই বলো তো, সহজ কোনো রেসিপি বলো। অনু বলে, একটাই তো রাত, না খেলে কিছুই হবে না। উদয় তাকিয়ে আছে অনুর পেটের দিকে। অনু উদয়ের দিকে তাকিয়ে দেখে উদয়ের চোখে অনুর পেটের দিকে। অনু ভ্রু কুঁচকে উদয়ের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? উদয় অনুর পেটের বেবিকে উদ্দেশ্য করে বলে, তোমার খাওয়ার সাথে ওনার খাওয়ার সম্পর্ক। তোমার না খেলে চলবে, কিন্তু তোমার ভেতরে যে আছে সে তো নিতান্তই ছোট, তার তো না খেলে চলবে না। অনু অবাক হয়ে যায়। উদয় তার বেবির জন্য চিন্তা করছে। অনু ভাবতেই পারেনি উদয় কখনো তার বেবিকে নিয়ে ভাববে। উদয় বলে, বাইরে থেকে খাবার অর্ডার দিব? আইসক্রিম, ফুচকা, চটপটি, বার্গার, কি খাবে বলো? অনু বল, না না, এগুলো কিছুই খাবো না। এসব দেখলে গা গোলায় আমার ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। উদয় ব্রু উঁচু করে বলে, এ রাতে পান্তা কোথায় পাবো? তার জন্য তো ভাত রান্না করে নিম্নত 3-4 ঘন্টা ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, ওসব পরে দেখা যাবে। এদিকে অনু ক্ষুধাও লেগেছে, কি করবে? আবার পান্তা ইলিশ খাওয়ার জন্য অস্থির লাগছে। উদয় অনুকে বলে, আমার সাথে একটু রান্না করে চলো। অনু বলে, কেন? উদয় বলে, চলোই না আগে, তারপর বলছি। অনু উদয়ের সাথে রান্না করে গেল। উদয় ফ্রিজ খুলে বলেন, আমি কিছুই রান্না পারি না, কীভাবে রান্না করে আমায় হেল্প করো। আপাতত নুডলস রান্না করে দিচ্ছি, খেতে লাগো। অনুকে অবাক হয়ে তাকিয়ে আছে উদয়ের দিকে। অনুর অসুস্থ হওয়ার পর থেকে উদয় খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে। উদয় পানি গরম করে ডিম ভেঙে দিয়ে মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে নুডলস ছেড়ে দিয়ে স্যুপ আকারে নুডলস রান্না করে দিল। অনু রান্না করে একটা টুল নিয়ে বসে আছে। উদয় বলে, খেতে বিশ্রী হবে জানি, তাও খেয়ে নাও কষ্ট করে। অনু উদয়ের দেওয়া স্যুপ খেতে খেতে বলে, বাহ, অনেক টেস্টি হয়েছে। উদয় সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে। এত জঘন্য খাবার খেয়ে পাম দিচ্ছে। বাধ্য হয়ে উদয়ের এই পাম হজম করতে হচ্ছে।
উদয় মাছ মাংস বের করলে অনু বলে, উদয় মাছ মাংস আমার গা গোলায়, এগুলো খেতে পারি না, আলু ভর্তা আর ভাত রান্না করো। উদয় বলে, সিরিয়াসলি এখন আলু ভর্তা খাবে? শরীর ঠিক হবে কিভাবে? তোমার পণ্ডিত শ্বশুরমশাই সব দোষ আমায় দিবে, ওনার কাজে আমার দোষ ত্রুটি খুঁজে বের করা। তার বৌমার কোনো দোষই নেই তাই না? বলবে আমি আলু ভর্তা খেতে জোর করেছি, এত দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। অনু উদয়ের কথা শুনে হাসছে। অনু উদয়কে বলে, এ অবস্থায় যা খেতে মন চায় তাই খাওয়াতে হয়। উদয় গিজ গিজ করতে করতে বলে, পেয়েছে এক অজুহাত, এই বাহানায় যা তা বলছে। আচ্ছা কীভাবে চাল ধুতে হবে? চাল নাও, নিয়ে ভালোভাবে পানিতে দিয়ে ধুয়ে নাও। তারপর প্রেশার কুকারে দাও, দ্রুত হয়ে যাবে, আর পানি কম করে দাও। অনু কথা মতো প্রেশার কুকারে দিয়ে 10 মিনিটের ভাত রান্না করে ভর্তা করে অনুকে খাওয়ালো উদয়, সাথে উদয়ও খেয়ে নিল। গরম ভাত আর আলু ভর্তার মতো টেস্টি খাবার অনুর কাছে আর দ্বিতীয়টা নেই। রুমে গিয়ে উদয় ফ্লোরে একটা চাদর নিয়ে শুয়ে পড়লো। রুমের লাইট অফ করে অনু বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ উদয় মাঝরাতে দেখে তার কোলের মাঝে কিছু একটা। উদয় দেখলো তার কোলের মাঝে অনু শুয়ে আছে। উদয় তো রীতিমতো অবাক হয়ে যায়, অনু এখানে কিভাবে এলো? উদয়ের বুকে মাথা দিয়ে উদয়কে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল অনু। এমন একটা অবস্থা, উদয় চাইলেও অনুকে নিজের থেকে সরাতে পারছে না। গোলাপি রঙের ডিম লাইটের আলোতে অনুর মুখটা যেন আরো সুন্দর লাগছে। অনু ঘুমোলে একদমই যেন একটা বাচ্চা লাগে অনুকে। বর্ষাকালে উদয় রোজ জগিং করে, আজও তার ব্যতিক্রম হয়নি। উদয় ভোরে ঘুম ভাঙতে দেখে বুকের সাথে লেপ্টে আছে অনু, চুলগুলো মুখের উপর পড়েছে। উদয় অনুর চুলগুলো সরিয়ে দিয়ে অনুকে কোলে তুলে বিছানায় তুলে ঠিকভাবে শুইয়ে দেয়, গায়ে একটা চাদরও টেনে দেয়। অনুরও ঘুম ভেঙে গিয়েছে। অনু সকালে বাগানে গিয়ে রিল্যাক্সার মন ফ্রেশের জন্য, কারণ উদয়ের বাগানে হাজারো ফুলের গাছ আছে, যা দেখলে মুগ্ধতা আসবেই। অনু বাগানে প্রবেশ করে দেখে উদয়ের ট্রাউজার পরা, একটা সেন্টো গেঞ্জি পরা সাদা রঙের, পায়ে জগিং জুতো। জগিংয়ের সাথে উদয়ের লম্বা চুলগুলো কপালে উঠছে আর নামছে। মাঝে মাঝে উদয় কপালের চুলগুলো কপাল থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে। ঘেমে পুরো শরীর ভিজে গিয়েছে, কপাল নাক মুখ ঘামের ফোঁটায় ভিজে গিয়েছে। মাঝে মাঝে উদয় টাওয়াল দিয়ে ঘাম মুছছে। হঠাৎ উদয়ের খেয়াল হয় অনু বাগানে ফুলের সাথে গল্প করছে। অনু ফুল দেখতে দেখতে অন্যদিকে চলে যায়। এমন সময় উদয়ের ফোন আসে। কিরে শালা, কই তুই? আমার বাপের বিটেতেই আছি। বিটেতে নাকি বিছানাতে আছিস? এখন বিছানাতে থাকি আমি? কখনো জীবনে এমন শুনেছিস? হ্যাঁ, এই জন্যই তো ফোন দিলাম। বিয়ের পর কতটুকু পরিবর্তন হয়েছিস, রুম থেকে বেরোচ্ছিস কিনা? কেন, বিয়ে করলে কি রুম পুঁতে যেতে হবে নাকি? না, নতুন বিয়ে করলে তো 7-1 মাসের আগে রুম থেকে বেরো না। তা ফুলসজ্জা কেমন হচ্ছে ভাই? ড্যামেট ইউর ফুলসজ্জা, বুঝছি। এখন তো কিছুই বলবা না। বউ পাশে নাকি? বউ নিশ্চয় ফোন রাখতে বলছে। সব কিছু তো বউ টানা হচ্ছে কি জন্য শুনি? আমার বউ ওরকম নয়, এক্ষুনি বউর উপর এত দরদ। বউ বলে কথা, 7 জন্মের সম্পর্ক, বুঝিসই তো। বউ কেমন দেখতে হয়েছে? আমার বউ পরীর মতো সুন্দর। আর কি তখন থেকে বউ বউ করছিস? জগিং করছি, ফোন রাখ বলে উদয় ফোনটা কেটে দিল। সকাল 8টা বাজতে উদয়ের মা আর সালেহা খালা 1 প্লেট পান্তার সাথে ডিম ভর্তি ইলিশ মাছ ভাজি করে কয়েক পিস হাজির করলো। অনু দেখে খুব খুশি। এগুলো কোথায় পেলো জানতে চাইলে উদয়ের মা বলে, কাল রাতে উদয় মাছের দোকানে অর্ডার করে রেখেছিল, তারা দিয়ে গিয়েছে। অনু ভাবতেই পারেনি উদয় এমন সারপ্রাইজ দেবে। উদয়ের মা বলে, অনুমা একটা কথা বলি, তুই আস্তে আস্তে এটা জানার চেষ্টা কর, উদয়ের এই রাগের কারণটা কি? উদয়ের তোর প্রতি এখনো সমান ভালোবাসা আছে কিনা? শুধুমাত্র কেন অজানা রাগের উদয় এমন করছে, তুই এটা খুঁজে বের কর। কিসের এত ঘেন্না? অনু খেতে খেতে বলে, আপনি ঠিক বলছেন মা, আমাকে এটা খুঁজে বের করতেই হবে। উদয়ের কাজিন হঠাৎ উদয়ের বাড়িতে বেড়াতে আসে। সে উদয় আর অনুর ব্যাপারে সবটা জানে। উদয়কে বলে, অনুর প্রতি রাগ কমেছে? রাগ ঘৃণা কিছুই কমেনি, কিন্তু ওর অসুস্থতা আমি সহ্য করতে পারি না। ও অসুস্থ থাকলে আমার নিজের ভেতর এক ভীষণ যন্ত্রণা হয়। আমি অনুকে ভালো দেখতে চাই।